শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে এসো জীবন গড়ি এই পর্বে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই সব নিয়ে কিন্তু কথা বলে থাকি, এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা হয়তো পড়াশুনো একেবারে শেষ করেছে বা কোন বিষয় নিয়ে পড়বে আগামী দিনে এই সব নিয়ে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই পর্ব চেষ্টা করি যাতে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে যে আইডিয়াগুলো রয়েছে তা যাতে আরেকটু ক্লিয়ার হয়, তাদের যাতে একটু হলেও বেশি সুবিধা হয় তাদের জীবনের ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। শ্রোতা বন্ধু, আজকে আমাদের সঙ্গে জুড়ে গেছেন শ্রীমতী বিদিশা মজুমদার, যিনি একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা, এবং তার কাছ থেকে আজকে আমরা জানব যে জীবনকে কিভাবে গড়তে হবে, ছাত্রছাত্রীরা কিভাবে এগিয়ে যাবেন তাদের জীবনে। শ্রীমতী বিদিশা মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। বিদিশা ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তো আমরা আজকের এই পর্বে এসো জীবন গড়ি এই পর্বে আমরা কথা বলবো অবশ্যই যে জীবনকে কিভাবে গড়ে তোলা যায় এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং ক্যারিয়ার প্রসপেক্টস আমরা সবসময় শুনে থাকি। বিগত দিন থেকে আজকের দিনে দাঁড়িয়ে ক্যারিয়ার প্রসপেক্টস অনেকটাই বদলে গেছে। তো এই ক্যারিয়ার প্রসপেক্টস কীরকম রয়েছে, আজকালের যে ক্যারিয়ার প্রসপেক্টস তা কেমন রয়েছে? আজকালকার যুগের ক্যারিয়ার প্রসপেক্ট বিগত 10 বছরের আগে যেমন ছিল, তো সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিক থিংস গুলো মোটামুটি সেম রয়েছে। যেমন আমরা যদি ইঞ্জিনিয়ারিং এ কেউ যদি যেতে চায়, তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মেইন কোর সাবজেক্ট যেগুলো আছে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এগুলো তো আছে। এর সঙ্গে এখন এআই, ডাটা সায়েন্স, বায়োমেডিক্যাল, এরোস্পেস, এগুলোর খুব ডিমান্ড বেড়েছে। যেমন তারপর মেডিকেল বা হেলথ কেয়ারে এমবিবিএস, বিডিএস, নার্সিং, ফার্মেসি, এগুলো ছাড়াও পাবলিক হেলথ, বায়োটেকনোলজি, ফিজিওথেরাপি, এগুলোর ভালো ডিমান্ড বেড়েছে। নিউক্লিয়ার মেডিসিন, এগুলোর ভালো ডিমান্ড বেড়েছে। রিসার্চ অ্যান্ড একাডেমিক লাইনে কেউ যদি যেতে চায়, আগে যেমন ছিল শুধু বেসিক সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, এগুলি পড়লে শুধু টিচার বা এইসব লাইনেই যাওয়া যেত, কিন্তু এখন এগুলো পড়লে এগুলো যদি ভালো ইনস্টিটিউট থেকে পড়া হয়, যেমন আইজার, নাইজার, নিস্পার, যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, এগুলো থেকে যদি পড়া হয়, তো ওদের ইন্টিগ্রেটেড কোর্স থাকে বিএসসি, এমএসসি বা বিএস, এমএস প্লাস পিএইচডি, প্লাস ওদের ইন্টার্নশিপ বা রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ গাইড হিসেবে বাইরের ইন্ডিয়ার বাইরের বিভিন্ন কান্ট্রিতে ওদের প্রজেক্ট থাকে। তো ওগুলোর উপরে যদি কেউ সাধারণ যদি বিএসসি, এমএসসিও যদি পড়ে, পিএইচডি বা ওই লাইনে গেলে, তো ওগুলোতেও ভালো চান্স থাকে। তারপর যেমন ডিআরডিও, ইসরো, সিএসআইআরেও ওদের স্কোপ ভালোই আছে। তারপর যেমন আইটি বা ডাটা ক্যারিয়ার্সের ক্ষেত্রে ডাটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি, ক্লাউড ইঞ্জিনিয়ার, এআই স্পেশালিস্ট, সফটওয়্যার ডেভেলপারসেরও ভালো প্রসপেক্ট আছে। তো আর ইমার্জিং ফিল্ডসে যেমন রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি, এনভায়রনমেন্টাল সায়েন্সেরও ভালো প্রসপেক্ট আছে। সুতরাং এখন শুধু ইঞ্জিনিয়ারিং বা ডক্টরের উপরে জোর না দিয়ে এসেও ডাইভার্স হয়েছেও আমাদের চিন্তা করা উচিত। একদম, মানে একটা সময় আজ থেকে যদি আমরা 10 থেকে 15 বছর আগের কথা ভাবি, সেখানে ক্যারিয়ার সিলেকশনের যে ব্যাপারটা, সেখানে অত্যন্ত আমাদের কিছু লিমিটেড অপশনস ছিল। সেখানে আমরা দেখতাম যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে অনেকটাই জোর দিত মা বাবারা, এবং শিক্ষকরাও সেটাই বলতেন যে ডাক্তার হতে হবে, এক হয় বায়োসায়েন্স, যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে তাহলে সেখানে ডাক্তারের দিকে যেতে হবে, আর না হলে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে। তো তাছাড়া আপনি অনেকগুলো কথা এই মুহূর্তে বললেন যে সেখানে ডাটা সায়েন্টিস্ট হতে পারে, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হতে পারে, ডিআরডিওতে কাজ রয়েছে, ইসরোতে কাজ রয়েছে। তো এই যে জায়গাগুলো, সেগুলো যদি একটু এক্সপ্লেইন করেন যে কিভাবে একটা ছেলে বা মেয়ে, একটা ছাত্র যে পড়ছে, আগামী দিনে কোন লাইনটা ধরে পড়লে সে সেখানে যেতে পারে। ডাটা সায়েন্স যেটা, সেটা যদি একটু এক্সপ্লেইন করেন, সেটা কি হতে পারে? হ্যাঁ, ডাটা সায়েন্টিস্ট নিয়ে কেউ যদি পড়ে তাহলে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে পারে, বা ডাটা সায়েন্টিস্টের বিভিন্ন জব রোল আছে, শুধু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নয়, শুধু হেলথ সেক্টরেও ডাটা সায়েন্টিস্টের ভালো রোল আছে। তো যেমন ওদের অ্যালগোরিদম বানানো, যেটা ফ্লো চার্ট অ্যালগোরিদম, তারপরে প্রসেসর বা যাই হোক, ওগুলো তো ভালো স্কোপ আছে। যেমন ডাটা সায়েন্স, রোবোটিক্স, এআই, এগুলো তো ইমার্জিং টেকনোলজি। তো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারের
এর উপরে জোর না দিয়ে সেটা আমরা এখন এগুলোর দিকেও ফোকাস করতে পারি। তারপর যেমন আছে এখন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল মার্কেটার, গেম ডিজাইনার, অ্যানিমেটর, এআই ইঞ্জিনিয়ার, এন্টারপ্রেনার এবং স্টার্ট আপ ফাউন্ডার। এখন তো 2014-এর পরিসংখ্যান অনুযায়ী 500টা স্টার্ট আপ কোম্পানি ছিল ইন্ডিয়াতে। এখন সেটা 2024-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 1,57,000। তো ইটস এ রেপিড হিউজ জাম্প ফ্রম 2014 to 2024। তো এটা একটা ভালো প্রসপেক্ট। এখন সবাই শুধু আমি জব সিকার হিসেবে কাজ করব না, এখন বাচ্চাদেরকে এভাবে ডেভেলপ করতে হবে যাতে আমি জব গিভার হিসেবে কাজ করতে পারি। তারপরে স্টার্ট আপের অনেকগুলো দিক আছে, যেমন পেটিএম হোক, ফ্লিপকার্ট হোক, এগুলি এক একটা স্টার্ট আপ কোম্পানি ছিল, এক একজন বা টিম ওয়াইজ ওরা কাজ করেছে, একটা কোম্পানি তৈরি করেছে। যেমন স্পেস টেকনোলজি বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর স্টার্ট আপ আছে হায়দ্রাবাদ আছে, যেমন স্কাইরুট এরোস্পেস, কিউব এরোস্পেস সেন্টার। তো সেগুলো একটা খুব ভালো প্রসপেক্ট। সেটা আমাদের কোম্পানির উপরে বা গভর্নমেন্টের উপরে বা যে কোনো প্রাইভেট সেক্টরের উপরে ডিপেন্ড না করে সেটা আমরা নিজেরাই ডেভেলপ করতে পারি বা আমরা জব গিভার হিসেবে কাজ করতে পারি। একদম। তো আপনি স্টার্ট আপের কথা বললেন, এই যে স্টার্ট আপের বিষয়টা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, এন্টারপ্রেনারশিপের কথাও আমরা শুনতে পাচ্ছি। তো আমরা একটা ছাত্র বা ছাত্রী যে হয়তো সায়েন্স নিয়ে পড়ছে বা সেই জায়গাতে সে আর্টস নিয়ে পড়ছে, কমার্স নিয়ে পড়ছে, তো সেখান থেকে বেরিয়ে আমাদের যে একটা এস্টাবলিশড একটা নর্মস যদি আমরা বলি, একটা সময় যেটা ছিল যে পড়াশোনা করে সেখানে স্কুল শেষ হবে, তারপর কলেজ শেষ হবে, তারপর সেখানে বিশ্ববিদ্যালয়ে গেলে তো কেউ গেল, না হলে সেখানে চাকরির বাজারে চলে এলো। চাকরির বাজারে এবারে এসে সেখানে প্রাইভেট কোম্পানিতে এক হয়ে চলে যাবে, আর না হলে চলে যাবে গভর্নমেন্ট সেক্টরে। এই দুটো বিষয়ই ছিল যে প্রাইভেট কোম্পানিতে গেলে সেখানে অন্য কারোর আন্ডারে সে কাজ করবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি। এইবার আপনি যেটা বললেন যে জব সিকার থেকে জব প্রোভাইডার আমরা যাতে হতে পারি, সেই একটা চেঞ্জ আসা দরকার। আমি আপনার থেকে জানতে চাইবো যে এই যে চেঞ্জটা, একটা মাইন্ডসেটের বিশাল ব্যাপার রয়েছে, এই মাইন্ডসেট চেঞ্জটা কতটা এখন অবধি সম্ভব হয়েছে? আপনি একজন শিক্ষিকা, আপনি একেবারে কাছ থেকে ছাত্রছাত্রীদের দেখছেন, সব থেকে বড় কথা অভিভাবকদের দেখেন, এই মাইন্ডসেট চেঞ্জ কতটা হয়েছে আপনার মনে হয়? মাইন্ডসেট চেঞ্জ অ্যাকচুয়ালি সবাই একটা স্টেবল ইনকাম, সব মা বাবারাই চায় যে সন্তানেরা একটা স্টেবল ইনকাম বা একটা সিকিউর জবে থাকা। তো স্টার্ট আপটা প্রথমে স্টুডেন্টরা যদি বা পাস করে সেটা ওরা যদি ভাবে যে আমরা একটা কোনো কোম্পানিতে চাকরি করবো না, যে স্টার্ট আপ খুলবো, তো এটা প্রথমে এটা শুনতে একটা খুব মানে একটা ইনসিকিউরিটি ফিল হয়। কিন্তু এটাতে আমি বলছি যে ওদেরকেও ফ্রিডম দেওয়া দরকার। এখন এদিকে স্টেগমেন্ট না থেকে যে আমি শুধু জব মানে আমি আমার কাজ করব, জব 9 to 5 জব করব, সেটার উপরে না থেকে সেটা আমার জবের উপরে স্যাটিসফ্যাকশন থাকতে হবে। এখন যদি একটা স্টুডেন্ট যদি ওই জায়গাতে কাজ করতে ভালো লাগছে না, তো ওকে ফোর্সফুলি যদি আমি কাজ করাতেও যদি চাই, তো সেটা সেই ঠিক মতো রেজাল্ট ওর আসবে না, ফ্রুটফুল রেজাল্ট আসবে না। এখন যদি ওকে যদি ওর মতো করে সেটা ও একটা কোনো একটা বিজনেস করলো বা কোনো একটা কোম্পানি বা কোনো একটা স্টার্ট আপ করলো, সেটাতে যদি ওর যদি 100% দিতে পারে, তো আমাদেরকে সেদিকেই এগোনো দরকার। আর এখনকার যুগে আমি তো বলবো যে স্টার্ট আপটা বা যে নিজের উপরে আত্মবিশ্বাস রেখে একটা কোনো কিছু করা, সেটা অবশ্যই দরকার। এখন কিন্তু ত্রিপুরাতে এখনো অনেকগুলোই মানে ভালোই করলো। আমি রিসেন্টলি একটা দেখলাম, ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন শঙ্কর সামথিং নাম ওনার। তো উনি অপরাজিত যেটা আছে ওটা দিয়ে সেটা একটা সুন্দর একটা চায়ের একটা সাবস্টিটিউট বানালো উইদাউট ক্যাফিন। অপরাজিত ফুলটার সঙ্গে আদা প্লাস তুলসী এটা করে সেটা একটা মিক্সচার বানালো। সো দিস ক্যান বি ইউজড এজ এ সাবস্টিটিউট ফর টি অ্যান্ড কফি অলসো। তো এটা ছোট থেকে শুরু করলো, কিন্তু এটা একটা ভালো স্টার্ট। আমাকে খুব ভালোই লাগলো সেটা। আমি দেখলাম একটা। আচ্ছা, তো এই যে মানে মানসিকতা চেঞ্জটা, এই যে মাইন্ডসেট, ঠিক মাইন্ডসেট চেঞ্জটা তাহলে হচ্ছে অনেক ক্ষেত্রেই আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই হচ্ছে।
আচ্ছা, আরও একটা বিষয় যেটা জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে আমরা যখন পড়াশোনা করি, এটা বিগত দিন থেকেও আমরা দেখছি, বহু আগে থেকেও দেখছি যে যেই সাবজেক্ট নিয়ে আমরা পড়বো সেই সাবজেক্টের প্রসপেক্ট কতটা রয়েছে, অর্থাৎ মানে সেই সাবজেক্টটা পড়ে আমরা কতটা চাকরি পেতে পারি, এই একটা বিষয় তো রয়েছে, অভিভাবকদের রয়েছে, ছাত্রছাত্রীদেরও রয়েছে। তো এখন ছাত্রছাত্রীরা এই ক্যারিয়ার ফোকাসড পড়াশোনা কতটা করতে চাইছে? ক্যারিয়ার ফোকাস পড়াশোনা ওরা তো করতে চাইছে, কারণ আমি যদি পড়ে গেলাম, যেমন যদি কোনো আমার যদি চাকরি কোনো আশাই না থাকে, তাহলে শুধু শুধু বেকার ওটা পড়ে লাভ নেই। তো ক্যারিয়ার প্রসপেক্ট হিসেবে ওরা পড়াশোনা করতে এগোচ্ছে, যে বিভিন্ন ডাইভার্স যাদের সাবজেক্ট আছে, শুধু ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ওগুলো না থেকে ছেড়ে বাকি যা যা আছে সেগুলোতে ওরা আগ্রহী, ভালোই আগ্রহী। ক্যারিয়ার প্রসপেক্ট নিয়েছে ওরাই বলছে, এবং যেগুলো যেসব জায়গাতে চাকরির শুধু সুবিধা আছে ওগুলোতেই এগোচ্ছে আমার মনে হয়। আচ্ছা, আমরা বিগত দিনে যেভাবে শিক্ষার ধরনটা যেরকম আমরা দেখেছি, যেভাবে আমরা পড়ে এসেছি 10 বছর 15 বছর আগে, তো এখন তো অনেকটাই বদলেছে। কতটা বদলেছে এবং আপনি কি দেখতে পাচ্ছেন, কীরকম মানে আপনি শিক্ষিকা হিসাবে এই যে পরিকাঠামোর কথা যদি বলি, শিক্ষার যে একটা পরিকাঠামো যেভাবে আমরা পড়াশোনা করি সেটা কতটা বদলেছে, এবং ছাত্রছাত্রীদের সেইখানে যে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতা সেটা কতটা বেড়েছে কি আদৌ? হ্যাঁ, আমাদের সময় যখন পড়াশোনা ছিল তখন যেমন দুটো এক্সাম ছিল, এখন সেটাকে ভেঙে ছেড়ে প্রজেক্ট আছে, প্রজেক্টের এক্সাম আছে, তারপর থিওরিক টেস্ট আছে দুটো। তো সেটাতে ভালোই হয়েছে একদিকে, কারণ বড় একটা সাবজেক্ট বা বড় সিলেবাসটাকে ভেঙে সেটা ওটাকে দুভাগ করে সেটা ভালোভাবে ওরা ফোকাস করতে পারছে। আর এখনকার যুগে টিচার সেন্ট্রিক লার্নিং থেকে এটা স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং এ চলে গেছে। আর স্টুডেন্টরা চিন্তা করবে বা স্টুডেন্টদের মানে ওই পার্সপেক্টিভে টিচাররা চিন্তা করেছিল ওদেরকে পড়ায়। এমন না যে আমরা টিচাররা যে খুব রিজিড হয়েছে যে আমাদের এইটাই পড়াবো, এইটাই আমাদের তোমাদেরকে পড়তে হবে। এখনকার দিনের স্টুডেন্টরা এমন এখনকার দিনে ওরা কোশ্চেন করে যে না আমরা ওটা পড়বো না ওটা করবো, বা আমরা এভাবে এগোতে চাই। তো ওদের উপরে মানে এমন না যে টিচাররা শুধু বলেই গেলো স্টুডেন্টরা শুনেই গেলো। আমি আমার স্কুলে এমন দেখি না যে ওরা কোশ্চেন করে বা ওরা এক্সপ্লেইন করে, আমি সেটাকে খুব প্রাধান্য দিই যে পুরো ক্লাসটা ওরাই করে মোটামুটি। যেমন কোন একটা টপিকে তো ওরা, তারপর যেমন শেয়ারিং যেটা আছে, শেয়ারিংটা একজন শিখলো তো আরেকজনকেও যদি বোঝায় তাহলে ও শেখাটাও হলো, সঙ্গে যে হলো ও শিখতে পারলো। তো আমরা স্কুলে ওটাকে বেশি এনকারেজ করি। আচ্ছা, অর্থাৎ সেখানে যেই ছাত্র বা ছাত্রীটা যেভাবে পড়তে চাইছে, যে জিনিসটা তার দরকার সেই জিনিসটাই তার কাছে চলে আসছে এবং সেই প্রশ্নটা সে করছে এবং সেভাবেই তাকে পড়ানো হচ্ছে। সেই বদলটা তাহলে এসছে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থায়, তাই তো? এফেক্টিভ ছিল না। তিনি বলেছিলেন যে তোমরা এই যে বুঝতে পারছো না, যদি বাড়িতে নিজে বসে পড়তে, তখন যদি না বুঝতে, তখন যদি আমার করে মাত্র স্কুটার নিয়ে দৌড়াচ্ছে, প্রাইভেট টিউশন নেই, লম্বা লাইন, ওইসব না করেছেন। আমি মনে করি যে একটা সাবজেক্টের যেমন সায়েন্স হোক, ম্যাথস হোক, 3-4টা বই আমি নিয়ে এসে আঁকতে চেষ্টা করবো। কোন একটা চ্যাপ্টার বেসিক শুরু করে, যেমন এক্সাম্পল বিভিন্ন সাবজেক্টের এক্সাম্পল দেওয়া আছে, এগুলো থেকে আমি নিজে শুরু করবো, নিজেই চেষ্টা করবো। তারপর না পারলে আমি স্কুলের টিচারদের দেখাবো, না পারলে তখন আমি প্রাইভেট টিউটারের উপরে ডিপেন্ডেন্ট হবো। আমাদের সময় এত প্রাইভেট টিউটারের ছিল না, সুযোগ ছিল না। তো আমরা তখন নিজেরা পড়েছে যেটা পারতাম না সেটা স্কুলে দেখাতাম। তো আমার মতে প্রাইভেট টিউটারের উপরে ইনক্লিনেশনটা বেশি না রেখে সে নিজে আগে পড়াটা দরকার। কারণ এখনকার যুগে আগে যাই টিউশনে দিচ্ছে সেটাই যে আসবে সেটা কোনো কথাই না। জিনিসটা যদি পুরোপুরি যদি বোঝা থাকে তাহলে ও নিজের ভাষায় লিখতে পারবে বা
অনেকগুলো বই আছে, বই পড়া খুবই দরকার। আর বিভিন্ন পরীক্ষা দেওয়া দরকার, যে পারবেই সবগুলোকে তা না, বিভিন্ন কম্পিটিশনে ফেস করা দরকার বা বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম দেওয়া দরকার, তাহলে ওদের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ঠিক সেখানে আমি আসবো। কিন্তু তার আগে একটু জানতে চাইবো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা প্রতিনিয়ত শুনছি বিভিন্ন ফিল্ডে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক প্রকার বলা চলে যে বিপ্লব এনে দিয়েছে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে কি কি ক্যারিয়ার প্রসপেক্ট হতে পারে, এবং সেখানে আর্টিফিশিয়াল হ্যাঁ বলুন। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অনেকগুলো প্রসপেক্ট হতে পারে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের শুধু যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লাগে তা না, আমাদের ডাক্তারের ক্ষেত্রেও লাগে। এআই কে ইউজ করে সেটা বিভিন্ন অপারেশনে হচ্ছে। তো ডাক্তারদেরও এআই সম্বন্ধে নলেজ থাকা দরকার। আর এআই তো 2027 অনুযায়ী ইন্ডিয়া একটা বড় একটা রোল প্লে করবে, যেখানে 25 to 35% এনুয়ালি ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে এআইতে। তো এআইটা হেলথ কেয়ারে, ফাইন্যান্সে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এগ্রিকালচারে সবকিছুর মধ্যে এআইতে খুব প্রাধান্য দেওয়া হচ্ছে। আর এটা অনেকটাই গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এখন তো শুধু চ্যাটজিপিটি হোক, পারপ্লেক্সিটি হোক, ওগুলোতে আছে। এরপর জেনারেশন এআই, যেটা জেন এআই, ওটা আসলে আরো বেশি আমাদের এআই এর উপরে ডিপেন্ডেন্সি বাড়বে। আর সেক্ষেত্রে একটা মানে জবের সাথে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। যারা এইটার সঙ্গে এই মানে দক্ষতাটাকে যারা উপলব্ধি করতে পারবে না বা স্কিলটাকে যারা অ্যাডাপ্ট করতে পারবে না, ওদের কিন্তু জব সিকিউরিটি খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক, মানে সেই জায়গাতে একটা কথা তো বারবারই উঠে আসে যে এআই হয়তো মানুষকে রিপ্লেস করে দেবে। সেখানে এআই এর সঙ্গে রিপ্লেস না হয়ে এআই সঙ্গে কাজ করাটা শিখতে হবে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, সঙ্গে কাজ করাটা শিখতে হবে, যাতে আমাকে এআই যাবে আমাকে রিপ্লেস করতে না দিতে পারে। আর নিজেকে ডেভেলপ করতে হবে। আমি মনে করি সব ক্ষেত্রে, টিচারদের হোক, ইঞ্জিনিয়ারদের হোক, ডাক্তারদের হোক, নিজেকে সবকিছুতে ডেভেলপ করতে হবে। আর বিভিন্ন সার্টিফিকেশন কোর্স আছে, যেমন এনপিটিএল, সোয়াম, তারপরে গুগলের সার্টিফিকেশন কোর্স আছে, যেটা আমরা জানি না। ইভেন টিচারদেরও আছে সার্টিফিকেশন কোর্স। তো আমরা যদি এগুলোকে নিজেরা যদি ওয়েল ইকুইপড থাকি, তাহলে আমাদেরকে যত এআই আসুক বা যাই আসুক, আমাদেরকে রিপ্লেস করা সম্ভব হবে। আমি সেটাই মনে করি। বাহ। তো আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন একটু আগে, যে বিভিন্ন রিসার্চের কথা বলছিলেন, তো এই রিসার্চগুলো কতটা বিস্তৃতি রয়েছে এই ত্রিপুরায়? রিসার্চ করার কতটা সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরায়? ত্রিপুরায় রিসার্চ করার সুযোগ তো এনআইটি বা সিআইটি হয়তো আছে, কিন্তু আমি মনে করি যে বাইরে গিয়ে শুধু রিসার্চ করাতে খুব দরকার। বা বিভিন্ন পরীক্ষা যে হয় গেট দিয়ে এসে বা বিভিন্ন রিসার্চ অ্যাক্টিভিটিস টেস্ট দিয়ে, এগুলোতে দিল্লি ম্যাক্সিমাম আইআইটিতে বা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে না, ওরা রিসার্চ লাইনে অনেকে যেতে চায় না, কারণ এত লেংদি প্রসেস বা এতটাই ওদের পেশেন্স থাকে না। তো অনেকগুলো সিট খালিই যায়। তো আমি মনে করি যে ত্রিপুরার স্টুডেন্টরা অ্যাটলিস্ট এগুলো যদি নলেজে রাখে বা কখন হচ্ছে ওগুলো এক্সামগুলো, ওগুলো যদি দেয়, তাহলে ইজিলি অনায়াসে কিন্তু পুরো ইনস্টিটিউটে পেয়ে দেবে। এমন না যে আইআইটিতে বা আইজার এইসবগুলোতে পাওয়া খুবই দুষ্প্রাপ্য। স্টুডেন্টরা যদি একটু ঠিকমতো পড়াশোনা করে এগুলোতে ভালো ইনস্টিটিউটে রিসার্চ লাইনে পাওয়া খুবই ইজি। আচ্ছা আচ্ছা, মানে আপনার মতে এখানে না বাইরে করাটা একটু বেটার। এবং এই যে রিসার্চের কথা আপনি বলছেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা সময় দেখতাম যে রিসার্চ মানে তারাই করতে চায় যারা একাডেমিক্স নিয়ে এগিয়ে যেতে চায়, এবং সেটার খুব একটা প্রসপেক্ট আমরা দেখতে পেতাম না কয়েক বছর আগে পর্যন্ত। তো সেটা কি বদলেছে? সেদিকে রিসার্চের দিকে আরো ছাত্রছাত্রীরা ঝুঁকছে? না, এমন না যে শুধু যারা রিসার্চে প্রফেসর আছে ওরাই শুধু রিসার্চ করবে। আমি এমন অনেক ডাক্তার জানি, ওরা পেপার পাবলিশ করে, কারণ ওদের নিজেদের আপগ্রেডেশনের জন্য। ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ওরা নিজেদের আপগ্রেডেশনের জন্য পেপার লিখে বা পেপার পাবলিশ করে বা রিসার্চ লাইনে ওরাও যায়। যে আমি তো নিজেও অনেকগুলো পেপার লিখলাম, তো আমি তো প্রফেসর লাইনে নেই, তারপরে আমি পেপার লিখেছি। তো এগুলো বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করেছি। এগুলো হচ্ছে নিজের উপরে কনফিডেন্সটাও বাড়ে। আমি বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশনে ইন্টারন্যাশনাল লেভেল বা ন্যাশনাল লেভেলেও পার্টিসিপেট করেছি। তো এগুলো শুধু যারা রিসার্চ লাইনেই থাকে বা প্রফেসর যারা, ওরাই শুধু করবে তা না। রিসার্চের বিভিন্ন দিকে আছে, মানে ডাক্তাররাও রিসার্চ করছে কিন্তু, বা ইঞ্জিনিয়াররাও রিসার্চ করছে, বা টিচাররাও অনেকগুলো রিসার্চ লাইন আছে যেগুলো আমরা সচরাচর যাই না। এগুলো একটু থাকলে বা এগুলোর উপরে একটু রিসার্চ নিজে একটু যদি চর্চা করা হয়, তাহলে
বিভিন্ন বড় একটা প্ল্যাটফর্মে আমরা নিজেকে উপস্থাপন করতে পারি, আর এটা খুবই জরুরি। আমি আমার লাইফ নিয়ে ছেড়ে সেটা অনুভব করলাম। অর্থাৎ মানে সেখানে এক্সপ্লোর করতে হবে, সেটা টিচিং প্রফেশন হোক বা যে কোনো প্রফেশন হোক, সেখানে এই প্রফেশনটারও কত দিক থাকতে পারে সেই দিকগুলো এক্সপ্লোর করতে হবে, তাই তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, সেগুলো এক্সপ্লোর করতে হবে। ঠিক ঠিক। তো একটা বিষয়, এর আগে যে একটা ধারণা ছিল যে কেউ যদি কেমিস্ট্রি নিয়ে পড়ে বা বায়োলজি নিয়ে পড়ে সেখানে হয়তো টিচার তারা হতে পারবে, কিন্তু এর ছাড়া এর বাইরেও কি কোনো স্কোপ রয়েছে কর্পোরেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে? কেমিস্ট্রি, বায়োলজি, রোবোটিক্স এইসব নিয়ে পড়ে কি টিচার হওয়া ছাড়াও কি কোনো বাইরের কোনো কর্পোরেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে স্কোপ রয়েছে? হ্যাঁ অবশ্যই, কেমিস্ট্রি নিয়ে যদি কেউ পড়ে বা ফিজিক্স নিয়ে যদি কেউ পড়ে, নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়ার ফিজিক্স, তারপর নিউক্লিয়ার মেডিসিন, ওইসব লাইনে ওদের ভালো জব প্রসপেক্ট আছে। ন্যানো টেকনোলজিতে ভালো জব প্রসপেক্ট আছে। কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে ভালো জব প্রসপেক্ট আছে। তারপর রোবোটিক্স নিয়ে পড়লে তো অনেকটাই স্কোপ, যেমন ডাটা অ্যানালাইটিক্স, ই কমার্সে বা ডিজিটাল মিডিয়াতে বা স্পেশালাইজ এগুলো স্কিল যদি থাকে তাহলে অনেক কোম্পানিতেও নিতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়লে আমি যদি শুধু যে শিক্ষক হবো বা শুধু যে প্রফেসর হবো তা না, বিভিন্ন কোম্পানিতেও কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার বা যেমন বিভিন্ন নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টেও এই সমস্ত সাবজেক্টে প্রেফার দেওয়া হয়। আচ্ছা, শুধু যে টিচিং লাইন সেটা না। অর্থাৎ মানে বিগত দিনের যে ধারণাগুলো সেগুলো এখন অনেকটাই বদলাচ্ছে এবং অনেক স্কোপও উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ, অনেক স্কোপে উঠে আসছে যেটা আমরা আগে জানতাম না। ইন্টারনেট আসার পরে বা মোবাইলের বেশি ব্যবহার হওয়ার পরে আমরা একটা বুঝতে পারলাম যে এমন অনেক কি আছে যেটা আনএক্সপ্লোর্ড এখনো, সেটা আমাদের জানতে হবে। আরো কি কি লাইন আছে সেখানে পড়লে ইজিলি জবটা পাওয়া যায়, কম্পিটিশন কম থাকে। আচ্ছা, তো এই জায়গাতে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন যেটা চলে আসে যে আমরা পড়াশোনা তো করব কিন্তু তার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কতটা প্রয়োজনীয় আপনার মনে হয়? স্কিল ডেভেলপমেন্ট খুবই দরকার, কারণ আমাদের যদি যেমন কিছু ডোমেইন কোর্স বা স্কিল কেরিয়ার প্রসপেক্ট, যেমন আমাদের টেকনোলজির হিসাবে যদি জানি তাহলে আমরা এখন একটু রিসেন্টলি আমি একটা ইয়েতে দেখলাম যে এনসিএসটি এআইটাকে ক্লাস 3 থেকে বইয়ে মানে ইনক্লুড করছে, এআই বই থাকবে, কারণ এগুলো খুবই দরকার। যেমন আইটিতে পাইথন, এআই, এমএল, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এগুলো পড়া খুবই দরকার। ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ডাটা অ্যানালাইসিস এগুলো পড়া খুবই দরকার, কারণ তাহলে ওটা যদি ছোটবেলা থেকে যদি না শেখা হয় তাহলে বড় হয়ে সেটা ক্লাস 12 পাস করে সেটা আমি যদি কেউ যদি কম্পিউটার সায়েন্স বা ডাটা সায়েন্স নিয়ে পড়লো তো হঠাৎ করে হুট করে সেটা ওর এটা পুরো একটা বার্ডেন এসে পড়বে। তো সুতরাং সেগুলোকে একদম ছোটবেলা থেকেই একদম গল্পের আকারে এগুলো বা কমিক্সের আকারে যদি না হয় তাহলে এটা বড় হয়ে আর কোনো সমস্যার কারণ হয় না। তো স্কিল ডেভেলপমেন্ট আমাদের খুবই দরকার। বিভিন্ন স্কিলে আমাদেরকে মানে নিজেদের ডেভেলপ করতে হয়। স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্স যেমন এনপিটিএল বা স্বয়ং বা কর্মযোগী অ্যাপ যেটা আছে রিসেন্টলি লঞ্চ করেছে, সেগুলিতে এক সপ্তাহের কোর্স, একদিনের কোর্স এমন কোর্স আছে বা 1 মাসের কোর্স, 6 মাসের কোর্স। তো আমরা এগুলো ইজিলি বাড়িতে বসে অনলাইনে এগুলো যদি করি বা পড়ে সেরে যদি পরীক্ষাটা দিতে আমরা সার্টিফিকেট পেয়ে যাবো, সেই সার্টিফিকেট দিয়ে এসে আমরা অনার্সে বিভিন্ন জায়গাতে কম্পিটিটিভ এক্সামও দিতে পারবো বা জবের জন্য ট্রাইও করতে পারবো। তো স্কিল ডেভেলপমেন্ট খুবই দরকার। স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই দরকার এবং সেখানে এখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কথা যদি বলি সেই ক্ষেত্রে এই স্কিল ডেভেলপমেন্টের উপর তো অনেকটাই জোর দেওয়া হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যদি শুধু যাতে পুঁথিগত শিক্ষা না শেখে তার বাইরে বেরিয়ে যাতে তাদের কম্পিউটার স্কিল হোক বা অন্যান্য যে কোনো স্কিল হোক সেটা যাতে ডেভেলপড হয়, সেই ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা রয়েছে আপনি কি দেখতে পেয়েছেন? হ্যাঁ, যেমন এই যে
ত্রিপুরা সরকারের তো অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, TRLM এ, তারপরে সহায়ক দল, ছোট ছোটই হোক, মহিলাদের স্বনির্ভর করা, ওটাও একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট। বিভিন্ন প্রত্যেক বছর বছর যে এই যে মেলা হয়, ওরা যে ওদের যে কাজগুলো, হাতে কলমের কাজগুলো যেগুলো দেখাতে পারে, এটা সবাই যে উৎসাহ দেয়, এটা ওদেরও সেলফ কনফিডেন্স বাড়ে, বা ওটার থেকে ওরাও যে বিক্রি করেছিল, ওরাও যে টাকাটা অর্জন করে, সেটা স্পেশালি ওমেন এম্পাওয়ারমেন্ট একটা ভালোই দিক। আর এটা ত্রিপুরাতে আস্তে আস্তে শুরু হয়েছে, তো এটা একটা ভালোই প্রসপেক্ট আছে। এখন তো মহিলাদের জন্য ভালোই সবকিছুতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আর স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কিল ডেভেলপমেন্টের উপরে ভালোই জোর দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে ভালোই কাজ করছে। ঠিক, একদম। একটা সময় আমরা দেখতাম যে বেসিক কম্পিউটার যে প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজ শেখা, C++ শেখা, জাভা শেখা, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা একটা সময় দেখতাম যে ইঞ্জিনিয়ারিং পড়া যখন শুরু হতো তখনই কিন্তু সেগুলো একটা ছাত্র বা ছাত্রী শিখতো বা শিখতে পারতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এই বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইনক্লুড করা হচ্ছে স্কুলের কারিকুলামে। তো এই যে বিষয়টা, এই বেসিক প্রোগ্রামিংটা, কম্পিউটার স্কিলগুলো বা এআইয়ের সাথে কাজ করা, এআইয়ের ব্যাপারে শেখা, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করা, অ্যান্ড্রয়েডের ব্যাপারে শেখা, এই স্কিলগুলো কতটা প্রয়োজন মনে হচ্ছে? এবং এই যে ইনক্লুশন, যেটা হয়তো একটা সময় কলেজে গেলে একটা ছাত্র বা ছাত্রী পড়তে পারতো, সেটা যে এখন স্কুলের পরিকাঠামোতে চলে এসছে, কারিকুলামে চলে এসছে, সেটা কিভাবে দেখছেন আপনি এবং এটা কতটা জরুরি মনে হচ্ছে? হ্যাঁ, যে অ্যাপ ডেভেলপ করা বা C++ বা জাভা, পাইথন, এগুলো ল্যাঙ্গুয়েজগুলো যে শেখা, সেটা আমি মনে করি ক্লাস 2-3 থেকে শুরু করা দরকার। কারণ এখানে বিভিন্ন স্কুলগুলোতে এখন এটা ইনকর্পোরেট করা হয়েছে, কারণ এটা খুবই দরকার। আমি যদি ক্লাস 12-এর পরে গিয়েছিল যদি এটা শিখি, তাহলে আমাদের বাইরের বিভিন্ন স্টেটের সঙ্গে আমি কম্পিট করতে পারবো না। সুতরাং ত্রিপুরার স্টুডেন্টদের আমি মনে করি যে ছোটবেলা থেকে এটা খুব মানে বেসিক স্কিলটা শেখা দরকার। আর এটা তো রিসেন্টলি তো এআই তো ক্লাস 3 থেকে এটা শুরু হয়েছে, তো শুরু হচ্ছে। তো আমি মনে করি যে বিভিন্ন বইগুলো পড়ে সেটা অ্যাটলিস্ট বইগুলো থেকে বা ইউটিউব থেকেও আমি অনেক কিছু শিখতে পারি। আর এইটা খুবই দরকার শেখা, মানে ভবিষ্যতে না শিখে সেটা ছোটবেলা থেকে শেখা দরকার। তাহলে আমি ন্যাশনাল লেভেলে গিয়ে এসে আমি কম্পিট করতে পারবো। কারণ জাপান বা চায়না বা ওইসব হাইলি ডেভেলপড কান্ট্রিতে এগুলো তো ছোটবেলা থেকেই শেখা হয়, কিন্তু আমাদের এখানে ইন্ডিয়া যদিও এখনো অনেকটাই চেঞ্জ হচ্ছে বা হয়েছে, এখন আমাদের স্কুল লেভেল থেকেই শেখা হচ্ছে, তো এটা একটা ভালো দিক। আচ্ছা, মানে আপনি বলছেন যে এই বিষয়টা মানে খুবই ভালো এবং যত আর্লি কম্পিট করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টা, তাই তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি একটু আগে বলছিলেন যে কম্পিটিটিভ এক্সামের কথা আপনি বলছিলেন। এই কম্পিটিটিভ এক্সাম আমরা জানি যে একটা স্কুল শেষ হলে বা সেখানে কলেজ শেষ হলে প্রত্যেকেই অনেকে অ্যাপিয়ার করছে এই কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন চাকুরির জন্য, গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক বা যাই হোক। তো এই কম্পিটিটিভ এক্সাম অনেকে যে পড়ছে তার কারেক্ট ওয়ে কোনটা রয়েছে? এক সময় যেইভাবে আমরা পথ বান্ধা, যেভাবে আমরা পড়াশোনা করতাম, কম্পিটিটিভ এক্সাম অনেকগুলি রয়েছে। আমাদের স্কুলের অলিম্পিয়াড এক্সাম, করাই ক্লাস একদম ক্লাস, এগুলো কিন্তু ক্লাস নার্সারি। কারণ কম্পিটিটিভ এক্সামগুলো যদি স্টুডেন্টরা দেয় ওদের স্কিলটাই বাড়ে। কারণ আমি শুধু স্কুলের বই পড়লাম আর স্কুলের এক্সামগুলি পড়লাম, এটাই সাফিসিয়েন্ট না। তো আপনি স্কুলে আমি 3-4টা কম্পিটিটিভ এক্সাম, CBM এক্সাম, বিদ্যার্থী বিজ্ঞান মান, ওরা ভালোই করে, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলেও পুরস্কার আনে। আচ্ছা, যেমন আমি জয়েন্ট এন্ট্রান্স ক্লাস 12 পরে বা 11 থেকে শুরু করলাম, সেইটা আর ফাউন্ডে আমরা করি এই কম্পিটিটিভ এক্সামগুলো, যেমন সিলভার। আচ্ছা, মানে চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম যেরকম ভাবে আছে, এমনিতে অন্যান্য অনেক অলিম্পিয়াড থেকে শুরু করে নানা এই কম্পিটিটিভ এক্সামগুলো আছে। সেই কম্পিটিটিভ এক্সাম অবশ্যই যে স্কুলের যে পরিকাঠামো থাকে বা আমাদের যে কারিকুলামগুলো রয়েছে তার থেকে তো বাইরে একটু করতেই হয়। তো সেই বিষয়টা, সেই পড়াশোনাটা কিভাবে করা উচিত? এক্সামগুলি আমরা যখন জানি, দেখি যে CPSC এক্সাম
দেওয়ার যে সিলেবাসটা, সেটার মধ্যে কিন্তু লজিক্যাল রিজনিং আছে। আর এই লজিক্যাল রিজনিং গুলি কিন্তু কম্পিটিটিভ এক্সাম, সিলভার জোনেরও লজিক্যাল রিজনিং এক্সাম আছে। তো আমরা যদি ছোট ক্লাস থেকেই যদি এগুলো শেখাই, তাহলে আমরা টিপিএসসি হোক বা জিপিএস হোক, যেগুলো পরীক্ষাতে স্টুডেন্টরা যখন ক্লাস গ্রাজুয়েশনের পরে যখন পরীক্ষাতে বসবে, তখন ওরা ইজিলি ক্র্যাক করতে পারবে। তো সেটা ছোটবেলা থেকে শেখানো উচিত। অর্থাৎ সেই মাইন্ডসেটটা ছোটবেলা থেকেই থাকাটা প্রয়োজন, যে কম্পিটিটিভ এক্সামের অর্থাৎ পড়ার বাইরে, অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে গিয়ে একটু পড়া, একটু এক্সট্রা জানা, এই মাইন্ডসেটটা তখন থেকেই থাকাটা প্রয়োজন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখন থেকে থাকাটা প্রয়োজন। আমি শুধু পুঁথিগত বা রুট লার্নিং না করে, সেটা আমাদের অ্যাটলিস্ট সব দিকেই চোখ কান খোলা রেখেছে, অ্যাটলিস্ট সব এক্সাম দেওয়া উচিত আমি মনে করি। আর বই পড়া উচিত, বই বেশি করে, বই রেফারেন্স বই পড়া উচিত। এমন না যে শুধু একটাই বই বললো স্কুলে এনসিইআরটি বই আছে, সেটা পড়লাম বাস হয়ে গেল, সেটাতে কোশ্চেন আসলে হয়ে গেল। আমি মনে করি যে রেফারেন্স বই যে যত বেশি পড়বে ততই বেশি ডেভেলপ হবে। একদম। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে, সেটা চাকরির জন্য হোক বা অন্যান্য বাইরের অন্য কিছুর জন্যই হোক না কেন, অলিম্পিয়াডের মতো সেই কম্পিটিটিভ এক্সামগুলো হোক না কেন, তার জন্য আমাদের যে এখনকার যে পরিকাঠামো, সেটা কতটা প্রস্তুত এবং কিভাবে ছাত্রদের এগিয়ে নিয়ে যাচ্ছে? পরিকাঠামো আমি মনে করি, আমি তো উদয়পুরে শিক্ষকতা করি, তো উদয়পুরের তুলনায় আমি মনে করি আগরতলাতে ভালো হচ্ছে, কারণ ওরা ভালো ফেসিলিটি পাচ্ছে বা গার্ডিয়ানদের অনেকটাই বেশি কনসিয়াস। তো এখানেও মানে আমরা টিচাররা চেষ্টা করি এনকারেজ করার। তো আস্তে আস্তে হবে, আমি ওটাই আশা রাখবো। স্টুডেন্টদের ওইটা বুঝতে হবে যে আমি স্কুলে ভালো নাম্বার পেলাম তাতেই হলো না, আমাকে চিন্তা করতে হবে যে আমার কম্পিটিশন শুধু স্কুলের মধ্যে না বা ক্লাসের মধ্যে না, আমার নিজেকে দেখতে হবে এই কম্পিটিটিভ পরীক্ষাগুলি দিয়েছে, আমাকে নিজেকে দেখতে হবে যে আমার ন্যাশনালে কি র্যাঙ্ক আছে বা ইন্টারন্যাশনাল র্যাঙ্ক কি আছে। আচ্ছা, তো সেভাবে গার্ডিয়ানদেরও কনসিয়াস থাকা উচিত। আচ্ছা, তো একটা সময় এই কম্পিটিটিভ এক্সাম নিয়ে আমরা কথা বললাম, এবার যদি একটু খেলাধুলা নিয়ে কথা বলি। একটা সময় যেটা দেখা হতো যে এক হয় পড়াশোনা হবে, না হয় খেলাধুলা হবে। অর্থাৎ কেউ যদি খেলাধুলাতে ভালো হয়, তাহলে সে শুধু খেলাধুলাই করতে পারবে, সেখানে তার চাকরি করা বা সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো নিজের বিজনেস করা বা সেই সব কিছু হয়ে ওঠে না, সে শুধু খেলাধুলাই করছে। কিন্তু এখন কি এই জায়গাটা আলাদা হচ্ছে? স্পোর্টসের দিকে ক্যারিয়ার কেমন রয়েছে? শুধু কি খেলোয়াড়, নাকি সেখানে ট্রেনার, স্পোর্টস সায়েন্টিস্ট এইসবের দিকেও অনেকটাই ফেসিলিটি রয়েছে? না, স্পোর্টসের আমরা জানি যে শুধু খেলোয়াড় হিসেবে না, স্পোর্টসের অনেকগুলো দিক আছে, যেমন বিএসসি স্পোর্টস সায়েন্স আছে, যেটা 3 থেকে 4 বছর ডিউরেশন। আর ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস থাকতে হবে। আর পোস্ট গ্রাজুয়েটে এমএসসি স্পোর্টস সায়েন্স আছে, তারপর এক্সারসাইজ ফিজিওলজি আছে, অ্যাপ্লাই স্পোর্টস সায়েন্স আছে, যেটা 2 বছরের কোর্স। তারপর ডিপ্লোমা সার্টিফিকেশন কোর্স আছে 6 মাসের, 1 বছরের, যেগুলি ভালো ভালো ইনস্টিটিউট থেকে আমরা করতে পারি। তারপরে হিউম্যান অ্যানাটমি নিয়ে বা এক্সারসাইজ ফিজিওলজি নিয়ে বা বায়োমেকানিক্স নিয়ে, স্পোর্টস নিউট্রিশন নিয়ে, ডায়েট প্ল্যানিং নিয়ে, স্পোর্টস সাইকোলজি নিয়ে, সেটাও অনেকগুলো দিক আছে, যেগুলো আমরা শুধু খেলাধুলা করলাম শুধু খেলোয়াড় হওয়ার জন্য না, এইগুলিতেও যদি পড়ে কেউ, তো তাহলে জব প্রসপেক্ট ভালোই আছে। আচ্ছা, অর্থাৎ স্পোর্টসের দিকে ক্যারিয়ার এখন অনেকটাই ভালো আছে, এবং সেই দিকে কি ছাত্রছাত্রীরা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কি সেই দিকে? আমি মনে করি যে স্পোর্টসের দিকে রিসেন্টলি আমরা দেখলাম যে ফিজিক্যাল এডুকেশনের টিচার নিয়োগ হলো। তো আমার মনে হয় যে সবাই অত বোধহয় জানে না যে এতগুলো লাইন আছে, সেটা জেনে ছেড়ে পরীক্ষাগুলো দেওয়া বা ওগুলোতে বসা উচিত। আমার মনে হয় যে মানে সবাই ঠিক জানা নেই যে স্পোর্টসেরও অনেক এতগুলো লাইন আছে। ঠিক, অর্থাৎ সেখানে পরীক্ষা দেবে, একদম এক্সপ্লোর করা অত্যন্ত প্রয়োজন, যে কোন দিকে কি রয়েছে। ঠিক, পরীক্ষার নাম্বার পাওয়া এখন অনেকটা ইজি হয়ে গেছে, অবজেক্টিভ কোয়েশ্চেন্স রয়েছে, প্রজেক্টস রয়েছে, সেটার কি কোনো অ্যাডভার্স এফেক্ট আপনি দেখতে পান? এবং সেই জায়গা থেকে ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ টপিকস যদি আমি বলি, সেটা কি কমে গেছে? কি দেখতে পাচ্ছেন আপনি শিক্ষিকা হিসাবে?
আমাদের সময় যেমন প্রজেক্ট ছিল না, কোনো পিরিয়ডিক টেস্ট ছিল না, এখন যেমন আছে সবগুলো, এগুলোর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি মনে করি যদি কেউ যদি যেমন একটা সাবজেক্ট টপিকের উপর প্রজেক্ট দিল, এবার এটা চ্যাট জিপিটি দিয়েছে বা টিচারকে দিয়েছে কপি পেস্ট করে বসিয়ে দিল, তাহলে এটার কোনো ভালো দিক নেই। তো ওটাকে যেমন একটা টপিক দিল, ওটাকে ও বুঝেছে ও নিজের ভাষায় লিখতে হবে। যেমন একটা সাবজেক্ট বা একটা কোনো টপিক দিল, যেমন ওয়েস্ট ওয়াটার টু গ্রিন হাইড্রোজেন, এবার আমি এটাকে এইমস, অবজেক্টিভ, প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল ওভাবে লিখতে হবে আমাকে। এবার আমি চ্যাট জিপিটি থেকে বের করে ছেড়ে যদি লিখে দিলাম, তাহলে তো আমি নাম্বার তো পাবো, টিচার তো আর বুঝবে না যে কোথা থেকে লিখছে। তো আমি মনে করি স্টুডেন্টদের ওটা বুঝতে হবে যে আমাদের কেন প্রজেক্টটা দেওয়া হয়েছে। প্রজেক্ট বেসড লার্নিং তো দরকার, আর আমরা তো বিএডে পড়ে এসেছি প্রজেক্ট বেসড লার্নিং, ডেমনস্ট্রেশন বেসড লার্নিং, এগুলো তো সবগুলোর একটা ভালো দিক আছে, কিন্তু ওটা স্টুডেন্টের উপরে নির্ভর করে। ঠিক। এবার ম্যাডাম আপনার থেকে জানতে চাইবো যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো সাবজেক্ট পড়লে যে জব নিশ্চিত, এমন কি কিছু আছে আদৌ, এবং সেক্ষেত্রে কি বার্তা থাকবে ছাত্রদের জন্য, ছোট্ট করে জানতে চাইবো, আমাদের সময় একেবারেই শেষ। হ্যাঁ, যেমন আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং যদি বিই, এমই, এমটেক বা বিটেক যদি করা হয়, তো এই ক্ষেত্রে জব মানে আছে একদম, এখনকার ডিমান্ডিং প্রসপেক্ট এটার মধ্যেই আছে। তারপর সাইবার সিকিউরিটি, বিটেক ইন সাইবার সিকিউরিটি বা সার্টিফিকেশন কোর্স যেমন CEH, CISSP, এগুলো তো ভালো জব সিকিউরিটি আছে। সিকিউরিটি অ্যানালাইসিস হিসেবে, তারপর এথিক্যাল হ্যাকার হিসেবে, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার হিসেবে, এগুলো তো ভালো প্রসপেক্ট আছে। বিএসসি, এমএসসি ইন ডাটা সায়েন্স সার্টিফিকেশন কোর্স, পাইথনে বা SQRL এ ভালো জব প্রসপেক্ট আছে। একদম। ক্লাউড কম্পিউটিং, তারপর অ্যাজুয়ারের সার্টিফিকেশন কোর্স বা গুগলের সার্টিফিকেশন কোর্স, ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ক্লাউড অ্যাডপশন, সফটওয়্যার অটোমেশন, এগুলো ভালো প্রসপেক্ট আছে। একদম। তারপর যেমন লাইফ সায়েন্স বা হেলথ কেয়ারে, নার্সিং, প্যারামেডিক্যাল সায়েন্সে তো ভালো প্রসপেক্ট আছে। মেডিকেল ল্যাব টেকনোলজিতে আছে, ল্যাব টেকনিশিয়ানও আছে, যেগুলোতে শুধু ইন্ডিয়াতে না, গ্লোবালি এটা শর্টেজ আছে। যেমন জার্মানি বা নেদারল্যান্ডস, এগুলোতে তো ভালো শর্টেজ আছে। তো শুধু ইন্ডিয়াতে চিন্তা করে ইয়ে নেই, এখন ইন্ডিয়ার থেকে বাইরে ভালো প্রসপেক্ট আছে। একদম। অসংখ্য ধন্যবাদ। বেসিসে চিন্তা না করে সেটা আমরা যাতে বাইরে চাকরি পাই, সেভাবে একদম। অসংখ্য ধন্যবাদ।